আলোচিত আয়নাঘর কি কি ঘটে এর ভিতরে? শেখ হাসিনার পতনের পর আয়নাঘর আবার আলোচনায় উঠে এসেছে। সেখান থেকে ইতিপূর্বে ৩ জন মুক্তি পেয়েছেন। আয়নাঘর নামে পরিচিত সেই কুঠুরিতে বছরের পর বছর মানুষকে আটকে রেখে ভয়ঙ্কর নিষ্ঠুর নির্যাতন করার অভিযোগ রয়েছে। কয়েকজন সেনা কর্মকর্তা আয়নাঘর থেকে মুক্তি পাওয়ার পর মিডিয়ায় ভয়াবহ চিত্র তুলে ধরেছেন। সম্প্রতি রাজধানীর কচুক্ষেতে আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া মানুষের খোঁজে ভিড় জমাচ্ছেন স্বজনরা। এদিকে গত মঙ্গলবার গোপন বন্দিশালা আয়নাঘর থেকে মুক্ত হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল বরখাস্ত আবদুল্লাহ হিল আমান আজমি ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আহমদ বিন কাশেম আরমান। আগের দিন গত সোমবার মধ্যরাতে তাদের রাজধানীর দিয়াবাড়িতে ছেড়ে দেওয়া হয়। পরে মঙ্গলবার সকালে তারা পরিবারের কাছে ফিরেছেন বলে জানা গেছে। দীর্ঘ ৮ বছর পর তারা মুক্ত হন। এদিকে প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরের ডিজিএফআই কথিত আয়নাঘর থেকে মুক্তি পেয়েছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা। ইউপিডিএফ তথ্য জানিয়েছে বলে রাষ্ট্রীয় গুমের শিকার হওয়া ইউপিডিএফ এর সংগঠক মাইকেল চাকমা দীর্ঘ ৫ বছর ৩ মাস ধরে অবরুদ্ধ দশায় মুক্তি পেয়েছেন। গত মঙ্গলবার ভোরে চট্টগ্রামের একটি স্থানে তাকে চোখ বাঁধা অবস্থায় ছেড়ে দেওয়া হয়। ইউপিডিএফ এর অন্যতম সংগঠক অঙ্গম মার্মা গতকাল বলেন, মাইকেল চাকমা আয়নাঘর থেকে মুক্তি পেয়েছেন। নিরাপত্তার জন্য তাকে বিশেষ স্থানে রাখা হয়েছে। এদিকে শুধু ডিজিএফআই নয়, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের ১৫টি ব্যাটালিয়নের প্রতিনিধি রয়েছে এমন গোপন বন্দিশালা বা আয়নাঘর। র্যাবের হেডকোয়ার্টার সহ ঢাকায় ৫টি ব্যাটালিয়ন রয়েছে। এছাড়া বাকি 10টি রাজধানীর বাইরে বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরে অবস্থিত। কি ঘটে আয়নাঘরে? এসব বন্দিশালায় বিভিন্ন সময় গুমের শিকার রাজনৈতিক কর্মী, সংগঠক ও বিভিন্ন পেশাজীবীদের দীর্ঘদিন বন্দি রেখে নির্যাতন করা হতো। পাশাপাশি বিভিন্ন সময় র্যাব নাশকতা বা রাজনৈতিক উদ্দেশ্যে অভিযান, ব্লক রাইড বা জঙ্গি অভিযান পরিচালনা করত। তখন বন্দিশালা বা আয়নাঘর থেকে বন্দীদের নিয়ে সাজাতেন এরা নাশকতা বা সহিংসতা করেছে। এছাড়া এদের জঙ্গি হামলা বা নাশকতা করার টার্গেট ছিল। আবার অনেকে এখান থেকে উঠিয়ে নিয়ে ক্রসফায়ারে সাজানো হতো। বিভিন্ন সময় র্যাবের দায়িত্ব পালন করা একাধিক র্যাবের কর্মকর্তারা এই আয়নাঘরের তথ্য জানিয়েছেন। তাদের মতে র্যাবের এই আয়নাঘরেও নিরপরাধ ও গুমের শিকার হয়েছেন অনেক রাজনৈতিক ব্যক্তিও রয়েছেন। ২০২২ সালের আগস্টে আয়নাঘর শব্দটি নেত্র নিউজে প্রকাশিত হয়। এক প্রতিবেদনের মাধ্যমে বিষয়টি জাতির সামনে আসে। রাষ্ট্রীয়ভাবে গুমের শিকার রাজনৈতিক কর্মী, সংগঠক ও বিভিন্ন পেশাজীবীদের প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরের ডিজিএফআই সদর দপ্তরের একটি ঘরে আটকে রাখা হয়। আয়নাঘর নামে পরিচিত এই কুঠুরিতে বছরের পর বছর মানুষকে আটকে রেখে নির্যাতন করার অভিযোগ রয়েছে। উল্লেখ্য, বাংলাদেশের সদ্য পলায়ন করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরুদ্ধ মত সহ্য করতে না পারছিলেন না, আর সেই কারণে রাজনৈতিক বন্দীদের জন্য একটি তৈরি করেছিলেন আয়নাঘর, যা ছিল রাজনৈতিক বন্দীদের কাছে ত্রাস বা বিভীষিকাময়। হাসিনার তৈরি বিরুদ্ধ রাজনৈতিক কর্মীদের গুমঘর প্রতিবাদকারীদের কণ্ঠ রোধ করার একটি উপায়। সারা দেশে ডিজিএফআই এর 23টি গোপন আটক কেন্দ্র রয়েছে, যার মধ্যে কয়েকটি রয়েছে ঢাকায়। ২০২৪ সালের হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট অনুযায়ী শেখ হাসিনার ক্ষমতায় আসার বছর ২০০৯ সাল থেকে তার পতন পর্যন্ত বাংলাদেশে ৬০০রও বেশি গুম হওয়ার ঘটনা ঘটেছে। রিপোর্ট অনুযায়ী আয়নাঘর থেকে খুব কম বন্দী মানুষ মুক্তি পেয়েছে। তবে কিছু বন্দীকে দীর্ঘ বিচার প্রক্রিয়ার মাধ্যমে মুক্তি দেওয়া হয়। অনেকেই আবার এনকাউন্টারের শিকার হয়েছেন। বাংলাদেশে এই জাতীয় ঘটনার তদন্ত প্রায় হয় না বললেই চলে। আয়নাঘরে রাখা অনেকেই দিনের পর দিন অত্যাচার সহ্য করতে না পেরে মারা গিয়েছে। তারপর লাশ সরিয়ে দেওয়া হয়। যাদের গ্রেফতার করা হয় তাদের খাতা কলমে কোনো তথ্য রাখা হয় না। আর যারা হাসিনার আস্থাভাজন ছিলেন তারাই আয়নাঘরের দায়িত্ব পেতেন। আয়নাঘরের বন্দীদের সঙ্গে তাদের পরিবারের সদস্যদের দেখা করা বা যোগাযোগের কোনো আইন ছিল না। সো দর্শক, সেই রহস্যময় আলোচিত কথিত যে আয়নাঘর,
সেই সম্পর্কে ইতিমধ্যেই যারা আয়নাগরে ছিলেন, যারা বন্দী ছিলেন, তারা কিন্তু এসে সেই রহস্য ফাঁস করে দিয়েছেন, যার কারণেই জাতির সামনে চলে এসেছে এই আয়নাগরের রহস্য। তো দর্শক, স্বদেশ টিভি এবং স্বদেশ নিউজের এই আয়োজন থেকে অবসরে আপনারা জানতে পেরেছেন আয়নাগরের আসল রহস্য। সো আপনাদের মতামত জানাতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।